হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। জাস্ট বয় এক্সপ্লেনেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আবার আপনাদের সামনে নিয়ে চলে আসলাম সোলো লেভেলিং এর আরেকটি নতুন ভিডিও, এবং এই ভিডিওতে আমরা সোলো লেভেলিং সিজন 1 এর এপিসোড 10, 11 এবং 12 এক্সপ্লেন করতে চলেছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এপিসোড 9 আমরা দেখেছিলাম জিনহু কিভাবে তাইশিকে পরাজিত করে, এবং তারপরে জিনচুল ওখানে জিজ্ঞাসাবাদের জন্য আসে, এবং একদম শেষের দিকে আমরা দেখেছিলাম জিনহু এবং জোহি তারা দুইজন একসাথে হাঁটছে। এপিসোড 10 এর শুরু হয় ওই জায়গা থেকেই। আমরা দেখতে পাই জিনহো এবং জোহি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন জোহি বলে যে জিনহো অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু জোহি একদম চেঞ্জ হয়নি। জিনহো তখন বলে সবাই একরকম না, জিনহো অনেক পরিবর্তন হয়েছে, কারণ তার সাথে অনেক কিছু ঘটে গেছে। তারপর সে জিনহুকে আরো বলে যে সে এই কাজের জন্য একদম যোগ্য নয়। সে চাইলেই এ অথবা বি র্যাঙ্ক ডানজনে যেতে পারত, তা না পেলেও অন্তত সি র্যাঙ্ক ডানজনে যেতে পারত, কিন্তু সে যায়নি, কারণ ডি অথবা ই র্যাঙ্ক ডানজনে গেলে সে জিনহুয়ের সাথে দেখা করতে পারত। কারণ জহির জিনহুকে বারবার হিল করতে হতো। প্রথম দিকে সে বিরক্তিবোধ করলেও তারপর সে যখন দেখে যে জিনহু প্রত্যেকটা মিশনের শেষে বেঁচে ফিরে আসে এবং কখনো হার মানে না, এটা জহির সবচেয়ে বেশি ভালো লাগতো। তাদের দুজনের কথা বলার শেষে জিনহুয়ের প্রথম এপিসোডে দেওয়া স্টোনটি জহি ব্যাক করে। তখন জিনহু এটা ব্যাক করার কারণ জানতে চাইলে জহি বলে যে সে এই জবটি ছেড়ে দিচ্ছে। এটা শোনার পরে জিনহু কিছুটা অবাক হয়। তখন জহি একটু হেসে বলে যে সে তার বাড়িতে ফিরে যাচ্ছে। এই কথা শোনার পরে জিনহু একটু হেসে স্টোনটি ব্যাক নিয়ে নেয় এবং তারা দুইজন একে অপরকে বিদায় জানিয়ে দেয়। যখন জহি চলে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই সে একটু আপসেট, কিন্তু সে এটা জিনহুকে বুঝতে দেয়নি। স্টোনটা হাতে নেওয়ার পর জিনহু একটা ফ্ল্যাশব্যাক দেখতে পায়, যেখানে জিনচুল তাকে বলছিল যে সে বিশ্বাসই করতে পারছে না তার মতো একজন ই র্যাঙ্ক তাইশিকের মতো বি র্যাঙ্ক হান্টারকে হারাতে পারে, কিন্তু তাকে তো একবার পরীক্ষা করা হয়ে গেছে যে তার কোনো পাওয়ার জাগ্রত হয়নি। তারপর জিনচুল জিনহুকে ওয়ার্নিং দেয় যে বেশি দিন বেঁচে থাকতে হলে সাবধানে চলাফেরা করো। তখন জিনহু সেটা সম্পর্কে জানতে চাইলে জিনচুল বলে ডংসুকের ভাই ডংসু তাদের দুইজনকে টার্গেট করে রেখেছে। আপনাদের হয়তো মনে আছে কয়েক এপিসোড পূর্বে জিনহু একটা সি র্যাঙ্ক ডানজনে গিয়েছিল, যেখানে স্ট্রাইক টিমের লিডার ছিল ওয়াং ডংসু। এই মিশনে তারা জিনহুকে মারতে চাইছিল এবং জিনহু নিজেকে বাঁচাতে গিয়ে সবাইকে মেরেছিল। জিনচুল আরো বলে যে সেখানেও তুমি যদি বেঁচে ফিরে আসলো তাহলে আমি সত্যিই অবাক হব। মানে সে ডংসুকের ভাই ডংসু এর সাথে ফাইটের কথা বলছে। তখন জিনু বলে যে ডংসু মানে ওই যে এস্ট্রেং হান্টার। তখন জিনচুল এতে সহমত জানায়। যাওয়ার আগে সে আরো বলে জিনুকে সে যদি পারে তার পরিবারকে নিয়ে বাইরে কোথাও চলে যেতে। তারপর আমাদের জিনু এর বর্তমান সময়ে নিয়ে আসে। জিনু মনে মনে বলে যে সে শক্তিশালী হওয়ার আরো একটা কারণ পেয়ে গেছে। তারপর আমাদের অন্য একটা সিনে নিয়ে আসা হয়, যেখানে জিনহু ইউ তাদের ট্রাইক টিমের জন্য 6 জন মেম্বার কালেক্ট করে আনে। এখানে সবাই এক হয়তো কাজ করতে পারে না বা অন্যরা বিপদে আছে। তার মধ্যে একজনকে আমরা দেখতে পাই যে সে হচ্ছে জিনা, মানে জিনহু এর ছোট বোনের স্কুলের একজন স্টুডেন্ট। তখন জিনহু বলে যে তাই বলে এরকম আহত এবং বেকার মানুষ? ইউ উত্তরে বলে যে একটা সি র্যাঙ্ক ডানজনে যাওয়ার জন্য আমাদের 8 জন মানুষ প্রয়োজন। জিনহুর তখন চোখ যাবে মেয়েটার দিকে এবং বলে যে এখানে একজন বাচ্চাও আছে। তখন ইউ বলে যে তার পাওয়ার জাগ্রত হয়ে গেছে, তো মিশনে যাওয়ার জন্য ঠিক আছে। তখন মেয়েটি এই কথাটা শুনে ফেলে এবং সামনে এসে জিনুকে বলে যে সে একজন হান্টার, কোনো বাচ্চা নয়। জিনু উত্তরে মেয়েটিকে বলে তুমি কি একজন হাই স্কুল স্টুডেন্ট এবং তুমি পূর্বে কোনো মিশন করেছো? মেয়েটি একটু সুর নামিয়ে বলে যে আসলে না। তখন জিনহু বলে যে তুমি একজন ই র্যাঙ্ক তাই না? মেয়েটি বলে যে এটা কোনো বিষয় না, আমি কোন র্যাঙ্কে? জিনু বলে যে এটা কোনো বিষয় না যতক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকবে। এরপর আবার জিনু বলে যে সে এবং ইউ তারা দুইজন শুধু গেটের ভিতরে যাবে। এই সময় সেখানে থাকা একজন লোক বলে তোমরা দুইজন শুধু ভিতরে যাবে এবং আমরা সবাই বাইরে বসে 3 মিলিয়ন ইয়ন পেয়ে যাব। ইউ সহমত জানায় এবং বলে যে প্রত্যেক মিশনের জন্য 3 মিলিয়ন ইয়ন। ইউ আরো বলে যে তোমরা যদি এটাকে বাইরে সবাইকে বলো তাহলে তোমাদের 10 গুণ পে করতে হবে যতটা আমরা তোমাদের করি। তারপর জিনু তাইশিককে হারানোর পর একটা স্টোন পেয়েছিল, সেটা হাতে নেয় এবং সেটা ইউজ করে, এবং আমরা দেখতে পাই সেটা ইউজ করে সে কিছুটা পাওয়ার পেয়ে যায়। তখন সিস্টেম থেকে একটা নোটিফিকেশন দেয় যে সে স্টেলথ নামে একটা স্কিল পেয়েছে। তারপর ইউ অনেক দামি এবং ভারী একটা স্যুট পরে আসে গেটের ভিতরে যাওয়ার জন্য। এটা দেখে জিনহু তার কাছে আসে এবং আঙুল দিয়ে একটু ধাক্কা দেয় এবং ইউ মাটিতে পড়ে যায়। জিনহু তখন তাকে এটা খোলার জন্য বলে, কিন্তু সে উঠতে পারে না। তারপর তারা দুজন রেডি হয়ে ডানজনের সামনে চলে যায়।
তখন জিনহোকে আবারও বলে যে তোমাকে স্যুট খোলার জন্য বলেছিলাম। তখন ইউ বলে যে এটা শুধু একটা হেলমেট। তখন বাইরে থাকা সবাই সমালোচনা করতে থাকে যে তারা দুইজন শুধু যাচ্ছে। তখন একজন আরো বলে ওঠে যে আমি শুধু জানি যে একটা সি র্যাঙ্ক গেট একজন ডি এবং একজন ই র্যাঙ্ক হান্টার দ্বারা ক্লিয়ার হবে না, এবং আমরা যেহেতু অ্যাডভান্স টাকা পেয়ে গেছি তো এটাতে কোনো সমস্যা নেই আমাদের। তখন সিনটা কাট হয় এবং আমরা জিনার স্কুলের দিকে দেখতে পাই। সে বলে যে সং ই কে আজ স্কুলে দেখতে পাচ্ছি না। তখন আমরা ওই মেয়েটার নাম জানতে পারি। সিনটা আবার কাট হয় এবং বাকি 6 জনকে দেখতে পারি যারা ডানজনের পাশে ওয়েট করছিল। তখন তারা কথা বলছিল যে কত সময় পার হয়েছে। উত্তর একজন বলে যে 1 ঘন্টা। সে আরো বলে যে একটা নর্মাল সি র্যাঙ্ক ডানজন ক্লিয়ার করতে মিনিমাম 2 ঘন্টার প্রয়োজন হয়, এবং এটা বলতে বলতে ইউ বেরিয়ে আসে। ইউকে দেখে তারা ভাবছিল যে তারা ভয় পেয়ে দৌড়ে চলে এসেছে। আর একটু পরে দেখতে পায় জিনও চলে এসেছে এবং গেটটা বন্ধ হচ্ছে। তখন তারা সবাই অবাক হয়েছে তারা বসটাকেও মেরে ফেলেছে। জিন্নু তখন বলে যে নেক্সট মিশন কোন জায়গায়। ইউ বলে যে এখান থেকে প্রায় 1 ঘন্টা পর, এবং বাকি সবাইকে তাদের সাথে যাওয়ার জন্য বলে। তখন বাকি সবাই হা হয়ে তাকিয়ে থাকে ওদের দিকে। আমাদের দেখানো হয় যে জিনহো মনস্টার গুলোর সাথে ফাইট করছে এবং ইউ ক্রিস্টাল কালেক্ট করছে। একটু পর সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই জিনু ঘর থেকে বেরোচ্ছে এবং জিনহা তাকে বলছে আজকে আরো কাজ বাকি আছে। তখন জিনু হ্যাঁ বলে চলে যায়। তারপর আবারও দেখানো হয় যে জিনু মনস্টার গুলোর সাথে ফাইট করছে এবং ইউ ক্রিস্টাল কালেক্ট করছে। তারপর আমাদের জিনহুর স্টেলথ স্কিল প্রথমবারের মতো দেখানো হয়। তখন আরো দেখানো হয় যে জিনহুর আরেকটা স্কিল আপগ্রেড হয়েছে। তখন জিনহু মনে মনে ভাবে যে সে কি ডিমন ক্যাসেলে যাওয়ার জন্য প্রস্তুত। তখন আবার মাথায় আসে যে না, সে হয়তো এ বা এস এর মাঝামাঝি কোনো একটা স্থানে অবস্থান করছে। এই চিন্তার সময় সিস্টেম থেকে তার কাছে আরেকটা নোটিফিকেশন আসে এবং সেখানে আমরা দেখতে পাই লেখা ছিল জব চেঞ্জ কোয়েস্ট। তারপরেই সিনটা কাট হয়ে যায় এবং আমাদের দেখানো হয় একটা গিল্ডের ম্যানেজারকে। ওই গিল্ডের একজন মেম্বার তখন একটা ডকুমেন্ট দেখাচ্ছে যেখানে সি র্যাঙ্ক ডানজন গুলো ডাবল প্রাইজে কেউ কিনছে। তখন লোকটি বলে যে এটা ইউজিন কনস্ট্রাকশনের মালিকের ছেলে। ম্যানেজার তখন পেজ উল্টাতে উল্টাতে দেখে যে এখানে জিনহুয়ের নামও আছে। তখন সে জিনহুয়ের উপর কিছুটা সন্দেহ করে। সিন কাট হয় এবং আমরা দেখতে পাই ইউ মিশন শেষে বাড়ি ফিরছে এবং বাকি মেম্বাররা বসে কার্ড খেলছে। তখন একজন লোক ইউ এর কাছে আসে এবং সাহায্যের জন্য বলে, কিন্তু ইউ বলে যে কোনো প্রয়োজন নেই। তারপর জিনহু সামনের দিকে যাচ্ছিল এবং সে বুঝতে পারে সং ই তার দিকে তাকিয়ে আছে। জিনহু তার দিকে তাকিয়ে থাকার কারণ জানতে চায়, কিন্তু সং ই কিছু না বলে মুখ ঘুরিয়ে নেয়। তখন আবারও আমাদের ম্যানেজারকে দেখানো হয়, যেখানে ম্যানেজারের সাথে থাকা লোকটা বলছিল যে আপনি কি মনে করেন জিনহুর রি-অ্যাওয়েকেন্ড হয়েছে। তখন ম্যানেজার লজিক দেখায় যে পরপর 3টা বড় ডিজাস্টার থেকে জিনহু বেঁচে ফিরেছে। প্রথমটা হচ্ছে ডাবল ডানজন, দ্বিতীয়টা হচ্ছে ডংসুক স্ট্রাইক টিম এবং তৃতীয়টা হচ্ছে তাইশিকের মার্ডার। তারপর ম্যানেজারের সাথে থাকা লোকটি বলে যে আপনি কি ওদের খোঁজ নিতে যাচ্ছেন। ম্যানেজার বলে যে না, আমার অন্য একটা কাজ আছে। এটা বলার পর তারা দুজন বাইরে আসে। বাইরে আসার পর তারা দেখতে পায় যে জিনহুয়ের স্ট্রাইক টিমের বাকি মেম্বাররা এখানে বসে এনজয় করছে। তখন ম্যানেজার জানতো না যে এটা জিনহুয়ের স্ট্রাইক টিম। ম্যানেজার এবং ওর সাথে থাকা লোকটাকে দেখে সং ই তাদের কাছে আসে এবং ওদেরকে এখান থেকে চলে যেতে বলে, কারণ এই জায়গাটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া। ম্যানেজার বলে ওদেরকে দেখতে হান্টারের মতো মনে হচ্ছে এবং এটা একটা ডানজেন গেট, তাই না। তখন ম্যানেজারের সাথে থাকা লোকটি বলে যে একটা গেটের সামনে ওদের এভাবে তাকাচ্ছে। এটা শুনে সং ই বলে যে ও কোনো বাচ্চা নয় এবং একজন হান্টার, তো ওকে যেন ওরা বাচ্চাদের মতো ট্রিট না করে, হান্টারের মতো ট্রিট করে। ম্যানেজার তখন তাকে প্রশ্ন করে যে সে কি এই স্ট্রাইক টিমের একজন মেম্বার। তখন সে একটু দ্বিধাবোধ করে এবং হ্যাঁ বলে। ম্যানেজার মনে মনে তখন খুশি হয়ে যায় যে এটা অবশ্যই জিনহুয়ের স্ট্রাইক টিম হবে। তারপর ম্যানেজার সং ই কে সরি বলে চলে যাওয়ার কথা বলে এবং তাকে সাবধান থাকার জন্য বলে। তারা যাওয়ার পরপরই জিনহু তারা বাইরে চলে আসে। তখন জিনহু ইউকে বলে যে আমার একটু কাজ আছে, আমি কি একটু বাইরে যেতে পারি। ইউ বলে যে সে কিছু সি র্যাঙ্ক ডানজন রিজার্ভ করে রেখেছে এবং জিনহুকে বলে এগুলো কি সে ক্যান্সেল করবে। জিনহু বলে যে টাকা নষ্ট করে লাভ নেই, জানি তোমার অনেক আছে তবুও। তখন ইউ বলে যে এগুলো আমি 2-3 দিনের জন্য হোল্ড করে রাখতে পারবো। তারপর সিনটা চেঞ্জ করে চই জং ইনের কাছে নিয়ে যাওয়া হয় এবং আমাদের একটা অনেক ডেঞ্জারাস সিন দেখানো হয়। একটু পর বুঝতে পারি এটা চই জং ইনের একটা দুঃস্বপ্ন ছিল এবং পরবর্তীতে তার কথায় আমরা বুঝতে পারি যে এই স্বপ্নটা তার বারবারই আসে। তারপর এখানে একটা পেপার রাখা ছিল যেটা দেখে আমরা বুঝতে পারি যে তাদের একটা সিক্রেট মিশন আছে, যেটা হলো জেজু আইল্যান্ডে আবার অ্যাটাক করা। একটু পর আবার আমাদের জিনহুকে দেখানো হয়, যেখানে ইউ তাকে বিদায় জানায় এবং তার পরপরই ম্যানেজার জিনহুর সামনে আসে। তার কথায় আমরা বুঝি যে সে হচ্ছে হোয়াইট টাইগার গিল্ডের ম্যানেজার। তারপর সে জিনহুকে তার সাথে কথা বলার জন্য ডাকে এবং জিনহুও রাজি হয়ে যায়। সে জিনহুকে একটা ক্যাফেতে নিয়ে যায় এবং ক্যাফেতে নিয়ে যাওয়ার পর সে কিছু হোয়াইট টাইগার গিল্ডের প্রশংসা করে এবং
এবং তাকে অফার করে যে ইউজিন কনস্ট্রাকশন জিনহুকে যতটুকু পে করে তারা তার ডাবল পে করবে। তখন ম্যানেজার ভাবে যে এই অফারে জিনহুকে অবশ্যই রাজি হতে হবে, কারণ সে একজন র্যাঙ্ক, এর চেয়ে বেটার ডিল সে আর কোথাও পাবে না ভেবেছিল। কিন্তু জিনহু ম্যানেজারকে উল্টো প্রশ্ন করে যে হোয়াইট টাইগার গিল্ডের টোটাল ভ্যালু কত। ম্যানেজার বলে যে 50 বিলিয়নের আশেপাশে। জিনহু তখন বলে যে তুমি কি আমাকে তোমার কোম্পানিটা অফার করছো? এই কথা শুনে ম্যানেজার কনফিউজড হয়ে যায়। তখন জিনহু বলে যে ইউজিন কনস্ট্রাকশন তাকে 30 বিলিয়ন দিতে প্রস্তুত, তার মানে কি তুমি আমাকে 60 বিলিয়ন দিবে? এটা শোনার পর ম্যানেজার একদম হা হয়ে থাকে। তারপর ম্যানেজার ওকে অন্যান্য কথার মাধ্যমে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু জিনহু একদম সরাসরি না করে দেয় এবং কন্ট্রাক্টের প্রমাণও ম্যানেজারকে দেখায়। এটা দেখার পর ম্যানেজার মনে মনে বলে যে ওকে অফারটা দেওয়ার পূর্বেই তার এই বিষয়ে একটু খোঁজ নেওয়া উচিত ছিল। তখন একদম যাওয়ার মুহূর্তে জিনহু তাকে বলে আমার বিষয়ে তুমি কিভাবে খোঁজ পেলে? অবশ্যই আমাকে লুকিয়ে দেখছিলে না? ম্যানেজার পেছনে তাকাতেই দেখতে পায় যে সে এখানে নেই। তারপর সে নিজের স্কিনের দিকে একটু নজর দিতেই দেখতে পায় যে তার এখানে একটু কাটা। সে বুঝে যায় জিনহুর স্টেলথ কিলো আছে। তখন ম্যানেজার বুঝে যে জিনহু এখানেই আছে এবং ওর সাথে সে নর্মাল ভাবে কথা বলতে থাকে এবং তাকে সব ঘটনা খুলে বলে যে কিভাবে সে তার খোঁজ পেল। জিনহু তখন ম্যানেজারকে প্রশ্ন করে যে আমার বিষয়ে কয়জন জানে? ম্যানেজার উত্তরে বলে যে শুধু আমি এবং আমার সহকর্মী। এটা শোনার পর জিনহু ওকে বলে কেউ যদি আমার বিষয়ে জানতে পারে তাহলে তোমরা দুজনেই আমার প্রথম সাসপেক্ট হবে। তখন ম্যানেজার বলে যে সে তার উপর নজর রাখছিল কারণ এটা তার কাজ ছিল। তারপর আবার বলে তার মরার কোনো ইচ্ছা নেই, তাই সে তার মুখ বন্ধ রাখবে। তারপর জিনহু তার স্বাভাবিক শরীরে ফিরে আসে এবং তাকে সরি বলে। এটা বলার পর জিনহু তার সাথে ডিল করার জন্য রাজি হয়। ডিল হিসেবে জিনহু তাকে বলে যে সে তার 3টা র্যাঙ্ক গেট তাকে বিক্রি করবে এবং গেটগুলোর প্রাইস বলে যে 300 মিলিয়ন ইয়ন। এটা শুনে ম্যানেজার একদম অবাক হয়ে যায় এবং তাকে রেটটা কিছু কমানোর জন্য বলে। তখন জিনহু 200 মিলিয়নে রাজি হয়ে যায়। ডিল শেষে জিনহু ম্যানেজারকে চোখ বন্ধ করে মুখ খোলার জন্য বলে এবং এটাও বলে যে সে কিছু করবে। তখন ম্যানেজার মুখ খুলে এবং জিনহু তাকে একটু হিলিং পশন দেয়। জিনহু তখন চলে যাচ্ছিল এবং ম্যানেজার তাকে বলে এই যে আপনার স্টেলথ স্কিল আমাকে দেখালেন এবং হিলিং পোষণ দিলেন, এটা কি আমার শুভকামনার জন্য নাকি অন্য কোনো কারণ আছে? জিনহু তখন বলে এই যে আমার সিক্রেটটা যদি সিক্রেট থাকে তাহলে এটা আপনার শুভকামনাই ধরতে পারেন এবং এটা বলে জিনহু চলে যায়। জিনহু চলে যাওয়ার পর ম্যানেজারের সাথে থাকা লোকটি ভিতরে আসে এবং ম্যানেজারকে বলে যে আপনি কি ওকে রাজি করাতে পেরেছেন? তখন ম্যানেজার বলে রাজি করাতে পারেনি, কিন্তু সে এমন একটা জ্যাকপট যেটা আমরা কেউ কল্পনা করতে পারিনি। তারপর আমাদের জিনুকে বাসায় দেখানো হয় এবং সে ইউ এর সাথে কথা বলছিল। সে ইউকে বলে যে সে 3টা সি র্যাঙ্ক গেট বিক্রি করে দিয়েছে। তখন ইউ জানতে চায় যে সে কার কাছে বিক্রি করেছে, কিন্তু জিনু এটাকে একটা সিক্রেট ট্রেড বলে। তখন সিনটা আবারও ম্যানেজারের দিকে নেওয়া হয় এবং ম্যানেজারের সাথে থাকা লোকটি ওকে বলছিল যে জিনহু আপনাকে ইউজিন কনস্ট্রাকশনের 3টা গেট বিক্রি করেছে এবং আমাদের আশেপাশে এখন অনেক সি র্যাঙ্ক গেট আছে যেগুলোর দাম মাত্র 80 মিলিয়নের আশেপাশে। এসে ম্যানেজারের সাথে থাকা লোকটি বলে যে জিনহু আপনাকে ট্রিক করেছে। ম্যানেজার তখন বসে পড়ে এবং তার কাছে একটা মেসেজ আসে যে এটা আমার উপর নজর রাখার ফল। কিন্তু ম্যানেজার এটা না দেখলেও ও দেখে যে জিনহুর কন্ট্যাক্ট নাম্বার পেয়ে গেছে এবং সে এটাতেই খুশি হয়ে যায়। এই এপিসোডের শুরুতে তার কাছে একটা মেসেজ এসেছিল যে জব চেঞ্জ কোয়েস্ট, মানে জিনহুয়ের কাছে, এটা হয়তো আপনাদের মনে আছে। এবং আমাদের এপিসোড 10 এর শেষের দিকে দেখানো হয় জিনহু সেটার জন্য বেরিয়ে পড়ে। তার মানে আমরা এপিসোড 11 এ জব চেঞ্জ কোয়েস্টটা কি এটা সম্পর্কে জানতে পারবো। এখানে এপিসোড 10 এর সমাপ্তি ঘটে এবং আমরা শুরু করতে চলেছি এখন এপিসোড 11। এপিসোড 11 এর শুরুতে দেখি জিনহু একটি নির্জন জায়গায় যায় তার মিশনের জন্য। তখন সে মনে মনে চিন্তা করতে থাকে যে এটা তার জন্য ভালো হবে কিনা বা কিরকম বিপজ্জনক হবে। অবশেষে ভাবে যে এটা আর যাই করুক না কেন তাকে আরো শক্তিশালী করবে এবং এটা ভেবে জিনহু রাজি হয়ে যায় এবং নোটিফিকেশনে এস চেপে দেয়। তখন সামনে ডানজন গেটের মতো একটা গেট ওপেন হয়। জিনহু ভিতরে যাওয়ার পূর্বে বলে যে তার ডেইলি মিশন করতে ভুলে গেছে। পরবর্তীতে ভাবে এটা সে ফিরে এসেও করতে পারবে। এটা বলে জিনহু গেটের ভিতরে চলে যায় এবং সেখানে আমরা একটা সোলজারের মতো মানুষকে দেখতে পাই। পরবর্তীতে সিন কাট হয় এবং আমরা জিনহু, ইউ এবং তার বাবাকে এক জায়গায় বসে থাকতে দেখি। তখন একটা লোক আসে এবং তার বাবার সাথে কথা বলে এবং শেষে জিনহু ইউকে হ্যালো বলে এবং তাদের কথাবার্তার মাধ্যমে আমরা বুঝতে পারি ও হচ্ছে জিনহু ইউ এর বড় ভাই। এখানে দুইটা ক্যারেক্টার কিন্তু কখনো কনফিউজ করবে না। একজন হচ্ছে জিনহু সাং, যাকে আমরা জিনহু বলি, এবং আরেকজন হচ্ছে জিনহু ইউ, তাকে আমরা ইউ বলি। আবারও সিনটা আমাদের জিনহুর দিকে আনা হয়। আমরা দেখতে পাই জিনহু ভিতরে ঢুকে এবং এটা দেখতে একটা কাঁচালের মতো। ভিতরে ঢোকার পরপরই জিনহুর কাছে সিস্টেম থেকে নোটিফিকেশন আসে যে সে কোনো রকম পোষণ বা ফুল রিকভারি ব্যবহার করতে পারবে না। তারপর সে সামনে থেকে কিছু আওয়াজ শুনতে পায় এবং আমরা দেখতে পাই একজন সোলজার আসে এবং জিনহুর সাথে ফাইট করতে থাকে। জিনহু ওকে একটু আঘাত করে কিন্তু একটু ড্যামেজ দিতে পারেনি। তারপর জিনহু কন্টিনিউয়াসলি ওর সাথে ফাইট করতে থাকে এবং এক সময় তার মাথা ধরে 2 টুকরো করে দেয়। তখন আমরা দেখতে পাই ওই সোলজারের ভিতর থেকে
একটা কালো লিকুইড বেরোচ্ছে। আমরা এটা দেখে বুঝতে পারি যে এটা কোনো মানুষ না, এটাও এক ধরনের মনস্টারই। তারপর জিনহু দেখে তার পেছন থেকে আরো সেম 10টা মনস্টার আসছে। তখন সিন আবারও কাট হয় এবং আবারও আমাদের ইউকে দেখানো হয়। এখানে ইউ কিছুটা ভয় পেয়েছিল, তাই সে তার খাবারে একটুও হাত দেয়নি। তখন ইউ এর বাবা তার বড় ভাই মানে জিংসং কে ডাক দেয় এবং দুইজন যে তার অফার ডিক্লাইন করেছে সেটা বলে। তখন জিংসং সম্মতি জানায় এবং দুইজন এস র্যাঙ্কের কাছে গিয়েছিল এবং তারা ডিক্লাইন করে সেটা বলে এবং তার বাবাকে এটাও বলে যেন চিন্তা না করে, কারণ তার অনেক পরিচিত হান্টার আছে এবং একদম শেষে হান্টারদের মধ্যে ডংসুয়ের নামটা বলে, মানে ওই যে এস র্যাঙ্ক জিনহু এবং ইউকে টার্গেট করে রেখেছে। তারপর জিংসং ইউকে ডাক দেয় এবং বলে তুমি সিক্রেটলি কিছু একটা করছো এবং সেই বিষয়ে আমি শুনতে পেরেছি, এবং তারা যে সি র্যাঙ্ক গেটে যায় এবং এই বিষয়ে সব বলে। তার ভাই বলে যে সেটা যদি একটা পার্সোনাল কাজের জন্য হয় তাহলে ঠিক আছে, কিন্তু সে যদি তার রাস্তা ঠিক রাখে। তখন ইউ মনে মনে বলে যে তুমি কিছুই জানো না, আমার সাথে একজন বস আছে এবং তার যে পাওয়ার আছে, এবং এই পাওয়ারের কথার মধ্য দিয়ে আমাদের জিনহু এর সিনটা আবারও আনা হয় এবং আমরা দেখতে পাই জিনহু ফাইট করে এবং একে একে 10টা মনস্টার গুলোকে মেরে ফেলে। তখন সে বলে যে এত ফাইট করার পর সে নিজেও ক্লান্ত হয়ে গেছে, এবং তখনই পেছন থেকে একটা মনস্টারের অস্তিত্ব বুঝতে পারে এবং তার নাইফটা বের করে তাকে মেরে ফেলে। কিন্তু তার সাথে সাথে সে কিছুটা অবাক হয়ে যায় যে একটা মনস্টারেরও স্টেলথ স্কিল আছে। স্টেলথ স্কিলটা হলো একটা ইনভিজিবল পাওয়ার বা অদৃশ্য হয়ে যাওয়ার শক্তির মতো কিছু একটা। এটা চিন্তা করতে করতে পেছন থেকে একটা ম্যাজিশিয়ান ফায়ার দিয়ে তাকে অ্যাটাক করে। তখন পেছন থেকে আরো 3টা মনস্টার একসাথে ওকে অ্যাটাক করে। জিনহু মনে মনে ভাবতে থাকে যে তাদের কিভাবে হারানো যায়, এবং এটা ভাবতে ভাবতেই সে দেখে যে তার টায়ার্ডনেস বা ফাটিগ 65% এর চেয়ে বেড়েই চলেছে। তারপর সিনটা নিয়ে যায় চৈজঙ্গিনের দিকে এবং আমরা দেখতে পাই সে এবং কিছু এস র্যাঙ্ক হান্টার একসাথে জড়ো হয়েছে। এখানে আমরা বুঝতে পারি যে তার কাছে যে ডকুমেন্ট ছিল জেজু আইল্যান্ডে সিক্রেট মিশনে যাওয়ার, সেই মিশনে যাওয়ার জন্যই তারা রেডি হয়েছে। তারপর আবারও আমাদের জিনুকে দেখানো হয় এবং আমরা দেখতে পাই যে সে পানি পান করছে এবং আশেপাশে দেখে বুঝতে পারে যে সবগুলো মনস্টারকে সে মেরে ফেলেছে। এবং তখন সিস্টেম থেকে একটা নোটিফিকেশন আসে এবং আমরা দেখতে পাই সে একটা আর্মার পেয়েছে যেটা তার ফিজিক্যাল ড্যামেজ 7% কমিয়ে দেয়, এবং তখন সে এটা পরে নেয় এবং আমরা দেখতে পাই এটা একটা অদৃশ্য আর্মার এবং এটার কোনো ওজনও নেই। এটা পরার পর জিনহু সামনের দিকে যায় এবং সামনে যাওয়ার পর দেখতে পাই সেখানে অনেক বড় একটা দরজা, এবং ও ভাবে যে এটার ভেতরে ও ঢুকবে কিনা, এবং পরবর্তীতে ভাবে যদি না যায় তাহলে এই গেটটা বা মিশনটা কমপ্লিট হবে না। তখন সে ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং বড় দরজাটা খোলে। খোলার পর ওখান থেকে অনেক জোরে বাতাস আসে এবং জিনহু মনে মনে বোঝে এটা কোনো ভালো লক্ষণ নয়। ভেতরে আসার পর জিনহু একটা থ্রোন দেখতে পায় এবং তার একটু পরেই ওখান থেকে একটা সোলজার বেরিয়ে আসে এবং যেন মনে মনে বলে যে এই প্রেশারটা সে আগেও ফিল করেছে ডাবল ডানজনে, মানে প্রথম এপিসোডে যে ডাবল ডানজনে গিয়েছিল ওরা। তারপর আমরা দেখতে পাই সামনে থাকা সোলজারের নাম হলো ইগ্রিস। জিনহু তখন ওর বিষয়ে চিন্তা করতে করতেই ও ফুল স্পিডে আসে এবং এসে জিনহুকে অ্যাটাক করে বসে, এবং জিনহু ফিল করে যে ওর পাওয়ার অনেক বেশি। প্রথম থেকে ইগ্রিস ওকে অ্যাটাক করতেই থাকে এবং জিনহু কোনোভাবে নিজেকে ডিফেন্ড করে। জিনহু তার সম্পূর্ণ শক্তি দিয়ে ইগ্রিসকে অ্যাটাক করে কিন্তু একটুও ড্যামেজ দিতে পারে না। তারপর মনস্টারটা ওকে আবার অ্যাটাক করে এবং এইবার জিনহু কোনোভাবে বেঁচে ফিরে। জিনহু ভাবে যে কোনো ওয়েপন দিয়ে তাকে আঘাত করতে পারছে না বা ড্যামেজ দিতে পারছে না, তাই সে তার সোর্ড রেখে দেয় এবং তার হাত দিয়ে অ্যাটাক করার সিদ্ধান্ত নেয়। তারপর আমরা এই হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানকে দেখানো হয় এবং তখন তার কাছে জিনচুল আসে এবং তখনই চেয়ারম্যানের কাছে চৈজঙ্গিনেরও কল আসে এবং কল ধরে বলে যে তারা জেজু আইল্যান্ডের জন্য বেরিয়ে যাচ্ছে। এটা বলার পর আবারও আমাদের জিনহুকে দেখানো হয়। আমরা দেখতে পাই ইগ্রিসোকে বারবার অ্যাটাক করেই চলেছে এবং জিনহু বরাবরের মতোই কোনোভাবে বেঁচে ফিরতে পারছে। তখন জিনহু বুঝতে পারে যে তার কাছে ইগ্রিসের মতো এত শক্তি নেই, তাই সে পরবর্তীতে তার স্পিড ইউজ করার সিদ্ধান্ত নেয়। জিনহু তখন তার স্পিডের মাধ্যমে ইগ্রিসকে অ্যাটাক করে কিন্তু একটিও ড্যামেজ দিতে পারে না, উল্টো ইগ্রিসের কাছে আবার মার খায়। ওদের দুজনের ফাইট অনেক ইন্টেন্স ছিল কিন্তু সম্পূর্ণ ফাইটেই জিনহু মার খেয়ে যায়। একসময় ইগ্রিস জিনহুকে মারতে মারতে থ্রোনে ফেলে দেয়। তারপর আমাদের জিনহাকে দেখানো হয় এবং সে জিনহুর জন্য ডিনার রেডি করে ফ্রিজে রাখে এবং একটা টেবিলে নোট লিখে রেখে যায়। তারপর আমাদের জিনহুর মাকে দেখানো হয় যে কিনা কোমায় আছে। তখন আবারও আমাদের জিনহুকে দেখানো হয় এবং আমরা দেখতে পাই জিনহু জ্ঞানহীন অবস্থায় থ্রোনে বসে আছে। তখন ইগ্রিস তার সোর্ডটা হাতে আনে এবং জিনহুকে মারার জন্য অ্যাটাক করে, কিন্তু তখনই জিনহু তার সোর্ডটা হাত দিয়ে ধরে নেয় এবং তার নিজের সোর্ডটা বের করে ইগ্রিসের চোখে আঘাত করে। মানে ইগ্রিস ওকে আবারও অ্যাটাক করার চেষ্টা করে কিন্তু জিনহু তার সোর্ড দিয়ে আবারও অ্যাটাক করে এবং এরকম বারবার আঘাত করতে করতে অবশেষে জিনহু তাকে মারতে পারে। এই সিনটা আমার কাছে একটু ওড লাগে কারণ এত সময় ধরে জিনহু তার কাছে মার খেয়েই যায় এবং হঠাৎ করে জ্ঞান চলে আসার পর একটু সময়ের ভিতরেই অ্যাটাক করতে করতে মেরে ফেলে। এই সিনটা একটু ওড লেগেছে আমার কাছে। তখন জিনহু মনে মনে ভাবতে থাকে যে সে সব দিক দিয়ে
দিয়ে তার চেয়ে শক্তিশালী ছিল এবং এটা চিন্তা করার মধ্য দিয়ে হঠাৎ করে সিস্টেম থেকে তার কাছে 4টা রিওয়ার্ড একসাথে চলে আসে। রিওয়ার্ডের মধ্যে সে পায় 1.5 মিলিয়ন গোল্ড, নতুন একটা অ্যাবিলিটি এবং একটা এস র্যাঙ্ক গিয়ার এবং লাস্টলি একটা স্টোন যার কাজ জিনহু নিজেও জানে না। তখন সে তার হাতে টেলিপোর্টেশন স্টোন আনে এবং ভাবে যে সে এটা ইনভেন্টরিতেও রাখতে পারবে না। সে আরো ভাবে যে এটাই যেন এই মিশনের শেষ হয় এবং সেই মুহূর্তে তার পেছন থেকে কিছু পোর্টাল খুলে যায়। তখন সিস্টেম থেকে তার কাছে নোটিফিকেশন আসে যে জব চেঞ্জ কোয়েস্ট শুরু হয়েছে। এটা দেখার পর জিনহু একদম অবাক হয়ে যায়, কিন্তু সিস্টেম শুধু তাকে গুড লাক জানায়। এখানে একটা টাইমারও শুরু হয় যার কোনো শেষ নেই। অন্যদিকে আমরা দেখতে পারি এস র্যাঙ্ক হান্টাররা জেজু আইল্যান্ডের মিশনে বেরিয়ে পড়েছে। তারপর জিনহু তার স্টেলথ স্কিল ব্যবহার করে একটু রেস্ট নেওয়ার চিন্তা করে, কিন্তু সেখানে থাকা মেজ বা ম্যাজিশিয়ান তার স্কিল আন্ডো করে দেয়। তারপর জিনহু মনস্টারগুলোর সাথে ফাইট করতে থাকে এবং তখন পেছন থেকে একটা মনস্টার এসে আঘাত করে বসে। তারপর সে ভাবে যে সে তার টেলিপোর্টেশন স্টোনটা ইউজ করবে, কিন্তু তখন পেছন থেকে আরেকটা মনস্টার আছে এবং তার হাতে আঘাত করে, যার ফলে তার হাত থেকে স্টোনটা নিচে পড়ে যায় এবং এই সাসপেন্সের সাথে আমাদের এপিসোড 11ও শেষ হয়ে যায়। এখন আমরা অন্য কোনো কথা না বাড়িয়ে এপিসোড 12 এর দিকে এগিয়ে যাব। এপিসোড 12 এর শুরু হয় এপিসোড 11 এর শেষ দিক থেকেই। এখানে আমরা দেখি জিনহু তার আঘাতপ্রাপ্ত হাত নিয়ে ওদের সাথে ফাইট করে চলেছে, কিন্তু এক পর্যায়ে এসে জিনহুর সকল শক্তি প্রায় শেষের দিকে চলে আসে এবং হাতও অনেক আঘাতপ্রাপ্ত হয়ে যায়। ঠিক ওই মুহূর্তে জিনহুর কানে ডাবল ডানজনে থাকা সকল মানুষের কথা আসতে থাকে, যেখানে তারা সবাই জিনহুকে নিরুৎসাহিত করছিল। সবশেষে সে তার নিজের পুরনো রূপকে দেখতে পায়, যে এসে তাকে বলে যে তুমি অনেক এগিয়ে গেছো, আর কত প্রয়োজন তোমার, এবং এখানেই থেমে যাও। তারপর আমাদের সিনটা নিয়ে যায় হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের দিকে, যেখানে সে বলছিল যে সে থার্ড গ্রেড মিস করে ফেলেছে কারণ তার বডি আর আগের মতো ফিট নেই। তখন সে জিনচুলকে জিজ্ঞেস করে যে সে থার্ড গ্রেডে ছিল কিনা। তার উত্তরে জিনচুল তাকে বলে যে সে একটা পদে সাইন আপ ছিল। শেষে চেয়ারম্যান ওই রেড নিয়ে আমাদের বিভিন্ন কথা বলে এবং কথা বলার মধ্য দিয়ে আমাদের জিনহুকে দেখানো হয়। জিনহুকে মনস্টাররা মারছে এবং তার নিজের পূর্ববর্তী রূপটাকে ডিমোটিভেট করছে। জিনহু অনেক চেষ্টা করে তাদের কথা এড়িয়ে চলার, কিন্তু সে পারে না এবং অবশেষে একটা মনস্টার ওকে অনেক জোরে আঘাত করে বসে। তারপর তার সামনে হঠাৎ করে সিস্টেমে একটা নোটিফিকেশন চলে আসে এবং আমরা দেখতে পাই সে তার ডেইলি মিশন যে কমপ্লিট না করেই ভিতরে চলে এসেছিল, এটা শাস্তি স্বরূপ তাকে পেনাল্টি জোনে নিয়ে যায়। কিন্তু জিনহু এতে অনেক খুশি হয়ে যায়, কারণ এখানে না আসলে হয়তোবা জিনহু মারা যেত। এখানে আসার পর সে সব ধরনের পোশন ইউজ করে এবং নিজেকে সম্পূর্ণভাবে হিল করে নেয় এবং হিল শেষে পেনাল্টি জোনের মনস্টারকে সে মারতে থাকে। তখন আবার আমাদের জিনহাকে দেখানো হয় এবং সে ঘুম থেকে উঠে দেখতে পায় যে জিনহু তার ডিনার এখনো করেনি। তখন সে বিছানায় চলে যায় এবং মনে মনে বলে যে আমার আগামীকালের টিচার কনফারেন্সে যাওয়ার কথা না ভুলে গেলেই হয়। এবং আবারও জিনহুকে আমাদের দেখানো হয়, আমরা দেখতে পারি সে পেনাল্টি জোনের মনস্টার গুলোকে মেরে ফেলেছে। তারপর সে স্টোর থেকে একটা নতুন সোর্ড কিনে, যা অনেক দামি কিন্তু কাজের ক্ষেত্রেও দামের মতোই। এখানে সোর্ডের সাথে সে একটা স্টোনও পায় এবং এই স্টোনটা সে ব্যবহার করে একটা অ্যাবিলিটি পেয়ে যায়। অ্যাবিলিটিটা হলো কিছু না চুই সে অবজেক্টকে মুভ করতে পারবে, যেমনটা আমরা ইগ্রিসকে করতে দেখি। তখন সে স্কিলটা দিয়ে বড় মনস্টারটাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সে দেখতে পাচ্ছে যে সে ওঠাতে পারে না, কারণ এত বড় কিছু ওঠাতে তার আরো কাজ করতে হবে এই স্কুলের ওপর। আমরা দেখতে পাই এখানে পেনাল্টি জোনের সময়ও প্রায় শেষ হয়ে গিয়েছে এবং এই জন্য জিনহু সেখানে যাওয়ার জন্য আবার রেডি হচ্ছে। তারপর আমরা দেখতে পাই জিনহু সেখানে চলে এসেছে এবং ফাইটের জন্য রেডি। তখন ঠিক আবার সিনটা কাট হয়ে যায় এবং এস র্যাঙ্ক হান্টাররা জেজু আইল্যান্ডে যাচ্ছে, এটা আমাদের দেখানো হয়। যাওয়ার সময় পথে তারা পানির নিচে কিছু একটা ফিল করে এবং এটা দেখে চৈজং ইন একটু অবাক পায়। তারপর আবার আমাদের জিনহুকে দেখানো হয়। আর এই পুরো সিরিজটা যে কতবার কাট তা তো বলার বাইরে। আমরা দেখতে পাই জিনহু সব মনস্টার গুলোকে মারছে ঠিকই, কিন্তু সে কোনো এক্সপি পাচ্ছে না এবং পেছন থেকে একটা ম্যাজিশিয়ান দেখতে পায় যে সে কিছুই করছে না। আসলে সে ম্যাজিক ইউজ করছে, কিন্তু জিনহু বুঝতে পারছে না যে ম্যাজিকটা কি কাজে ব্যবহার করছে। তারপর জিনহু একটু খেয়াল করে যে ম্যাজিশিয়ান কি করছে। তখন সে দেখতে পায় ম্যাজিশিয়ানটা সামানিং ম্যাজিক ব্যবহার করছে এবং ফাইটাররা কন্টিনিউয়াসলি আসছে এবং তখন জিনহু বলে ওঠে যে এই কারণে আমার এত সময় লেভেল আপ হচ্ছে না। তখন সে একটা ম্যাজিশিয়ানকে মারে এবং বলে যে আর শুধু 5টা ম্যাজিশিয়ান আছে এবং এই ম্যাজিশিয়ানটাকে মারার পর সে দেখতে পায় সে EXPও পাচ্ছে এবং তার লেভেল আপও হচ্ছে। এই মনস্টার গুলোকে মারতে মারতে 2টা ম্যাজিশিয়ানকেও মারে, কিন্তু তারপর বাকি 3জন ম্যাজিশিয়ান মিলে সব মনস্টার একত্র করে একটা বড় গোলেম তৈরি করে। তখন সে একটু সময় গোলেমটির সাথে ফাইট করার পর আবারও ম্যাজিশিয়ানদের টার্গেট করে এবং একটু সময়ের ভিতরেই সেই ম্যাজিশিয়ানদেরকেও মেরে ফেলে, কিন্তু ম্যাজিশিয়ানদের মারলেও বড় গোলেমটি মরে না এবং তারপর আবার ওকে অ্যাটাক করে। কিন্তু জিনহু তার সম্পূর্ণ শক্তি দিয়ে গোলেমটিকে একদম এক অ্যাটাকেই মেরে ফেলে এবং সব মনস্টাররা গোলেম থেকে আলাদা হয়ে যায়
চায়। তখন এখানে যে টাইমার সেট ছিল সেটা শেষ হয়ে যায় এবং সিস্টেম থেকে নোটিফিকেশন আসে যে সে সবগুলো মনস্টারকে মেরে ফেলেছে এবং সে তার মিশনটাও কমপ্লিট করেছে। তখন স্ক্রিনের সামনে কিছু লেখা ভেসে ওঠে এবং লেখাগুলো শেষে আমরা বুঝতে পারি যে সিস্টেম তাকে শ্যাডো আর্মি দিচ্ছে, যাকে নেক্রোম্যান্সার বলে। কিন্তু এটা দেখে জিনহো অবাক হয়, কারণ সে এতদিন অ্যাসাসিনের মতো করে নিজের বডিকে গড়ে তুলেছে। সে এই বিষয়ে চিন্তিত ছিল যে সে এত পরিশ্রম করে এতদিন একজন ক্লোজ কমব্যাটের ফাইটার হয়েছে, এখন যদি নেক্রোম্যান্সের স্কিল পায় তাহলে তার এতদিনের কষ্ট যাতে বিফলে না যায়। তখন তার সামনে সিস্টেম থেকে দুটো অপশন আসে, হ্যাঁ বা না। তখন জিনহুর সাথে সাথে না বলে দেয়। তখন সিস্টেম তাকে আবারও ভেবে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলে। তখন জিনহু একটু কনফিউজ হয়ে যায়। তারপর সে অনেক সময় চিন্তা করে এবং শেষে এটা অ্যাকসেপ্ট করে নেয়। অ্যাকসেপ্ট করার পর আমরা স্ক্রিনের চেয়ারম্যান এবং জিনচুলকে কথা বলতে দেখি যে বাকি হান্টার জেজু আইল্যান্ডে পৌঁছে গেছে কিনা। এই কথা বলার মধ্য দিয়ে আবার আমাদের জিনহুকে দেখানো হয় এবং সে তার নতুন পাওয়ার পেয়ে গেছে। এই সিনটা অনেক অসাধারণ ছিল এবং অনেক ভালো অ্যানিমেশন ছিল। পাওয়ারটা পাওয়ার পর জিনহুকে একটা কমান্ড দেওয়ার জন্য বলে। এটা বলার পর শ্যাডো আর্মিরা চলে আসবে। তখন সে কমান্ডটা দেয় অ্যারাইজ এবং এই নামের ভিত্তিতে আমাদের সিজন 2 তৈরি করা হয়। তারপর জিনহু পাওয়ারটা পাওয়ার পর কিছু শ্যাডো আর্মিকে নিজের স্টোরে রাখার চিন্তা করে। তখন হঠাৎ করে তার খেয়াল আসে ইগ্রিসের উপর। সে ইগ্রিসের কাছে আসে এবং তার শ্যাডো এক্সট্রাক্ট করার চেষ্টা করে, কিন্তু প্রথমবার ফেল হয়। তারপর তাকে দেখানো হয় যে তার আরো 2টা চান্স আছে। সে দ্বিতীয়বার চেষ্টা করে কিন্তু আবারও ফেল হয়। তারপর জিনহু আবারও কিছু কথা বলে এবং এক্সট্রাক্ট করার চেষ্টা করে এবং এবার সে তাকে এক্সট্রাক্ট করতে পারে এবং জিনহু তার নাম সরাসরি ইগ্রিসি দিয়ে দেয় এবং এই শ্যাডো আর্মিকে দেখানোর মধ্য দিয়ে আমাদের সিজন 1 সম্পূর্ণভাবে শেষ হয়। তো এই ছিল আজকের ভিডিও এবং পরবর্তী ভিডিওতে আমরা আনতে চলেছি সোলো লেভেলিং এর সিজন 2। এই সোলো লেভেলিং এর সিজন 2ই এমন একটা এনিমে সিরিজ যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং অন্য কোনো এনিমে সিরিজ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম নতুন নতুন এনিমে সিরিজ পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।